শেখ হাসিনা আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টার মধ্যে উনি একটা বক্তব্য দিবেন, একটা প্রেস কনফারেন্স বা এই ধরনের একটা ভার্চুয়ালি তিনি যুক্ত হবেন, এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। তিনি দিতে পারবেন কি পারবেন না। এখন ভারতের পক্ষ থেকে যেটি একদম সর্বশেষ বলা হলো, এখানে ভারতের কোনো ভূমিকা নেই, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করছে, ভারতের এখানে কোনো বক্তব্য নেই, ভারত সরকারের কোনো কিছুতে শেখ হাসিনা ইয়ে করছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের চিফ প্রসিকিউটর আজকে বলেছেন যে তিনি হয়তো উস্কানিমূলক বক্তব্য প্রদানে বিরত থাকবেন, কিন্তু ন্যাচারাল বক্তব্য দিতে তার কোনো আপত্তি নেই, বাধা নেই। এই তার মানে তো বক্তৃতার ব্যাপারে আর কোনো সংকট সংশয় থাকার কথা না। জি প্লিজ বলবেন। দেখুন, বঙ্গবন্ধু কন্যার বক্তব্য নিয়ে বিএনপি অথবা রাজাকার আলবদরের শিরোমণি জামাত যখন কথা বলে, তখন আমি নিজে তালগুল পাঠিয়ে ফেলি। কারণ ওরা একদিক দিয়ে বলছে যে আওয়ামী লীগ জুলাই মাসে বাংলাদেশে মারা গিয়েছে, ভারতে দাফন হচ্ছে। আবার বলছে যে আর কোনোদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না। বলা হচ্ছে শেখ হাসিনা ফেরত আসবে, এটি স্বপ্ন না দেখাই ভালো। আবার বলা হচ্ছে আওয়ামী লীগের টেংটি ভেঙে দেওয়া হয়েছে, তাদের দাঁড়াবার ক্ষমতা নেই। তো এরকম বলছে ওরা। তো আমার কথা হচ্ছে, তো যে দলটা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যে দলটা দাফন হয়ে গিয়েছে, যে দলটা কোনোদিন দেশে ফেরত আসতে পারবে না, সেই দলের নেত্রী ভারতে বসে কি বলছে না বলছে এটা নিয়ে উদ্বেগ কেন? তার মানে তারা যে বলছে আওয়ামী লীগ দাফন হয়ে গিয়েছে, কোনোদিন ফেরত আসতে পারবে না, তারা এটা ভয়ে বলছে, এটা তাদের মনের কথা। এখন আসুন ভারতে বসে কথা বলা, ভারতের মাটি, ভারতের ভূমি ব্যবহার করে রাজনীতি করা। আচ্ছা, বঙ্গবন্ধু মানে আমি বুঝি না যে এই ভার্চুয়াল জগতে এসে কথা বলার জন্য কি কারো ভূমি দখল করতে হয়, কারো মাটিতে দাঁড়াতে হয়? এবং প্রযুক্তির যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে তাদের কি ন্যূনতম কোনো ধারণা আছে? ভারত এর আগে স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে, মতামত ব্যক্ত করার ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। ভারত সরকার, ভারতের সংবিধান নীতিগতভাবে কারো মতামত ব্যক্ত করাটাকে দমন করা বিশ্বাস করে না, এটা তাদের সাংবিধানিক রাইট। তো এখানে তো বঙ্গবন্ধু কন্যা তো ভারতের মাটি ব্যবহার করে কোনো কথা বলছেন না, তিনি ভার্চুয়াল জগৎকে ইউজ করে করছেন। তো ভার্চুয়াল জগৎ থেকে তো একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা বলতে পারে। এরপর আসেন যে তাদের যেটা অসার উদ্ভট একটা যুক্তি, যে যদি উস্কানিমূলক কথা বলে। আচ্ছা, এখন উস্কানির কি আছে? উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এটা তো সত্য। তো এখন ওনার একজন কর্মীকে যখন মফ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, লাশ টুকরে টুকরে করা হচ্ছে, সন্তানকে না পেয়ে মাকে ঘরের বাইরে আগুন তালা লাগিয়ে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, যখন আপনার সন্তানকে না পেয়ে মাকে গ্রেফতার করা হচ্ছে, বাবাকে না পেয়ে নিষ্পাপ শিশুকে গ্রেফতার করা হচ্ছে, এই সময়ে তিনি তার কর্মীদের পাশে দাঁড়াবে না? এটাকে হয়? এই সময় তার কর্মীদের পাশে দাঁড়াবে, তাদের সাহস দিবে? এটা কি উস্কানি হতে পারে কখনো? এটা কি উস্কানি হতে পারে? এগুলো সবই হচ্ছে জনাব ইসমাইল, এগুলো সবই হচ্ছে এদের অপরাজনীতির পার্ট। যেমন ধরুন, আমি শুরু থেকে একটা কথা বলে আসছিলাম, আপনার শোতে অনেকবার আমি বলেছি যে জাতীয় নাটক পার্টি নামে যে পার্টিটা হয়েছে, হ্যাঁ, ইউনূসের পৃষ্ঠপোষকতায়, তারা বাংলাদেশে যে একটা চরম অপরাজনীতি, অশ্রাব্য গালিগালাজের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, এটি তাদেরকে খুব দ্রুত শুধু জনবিচ্ছিন্ন করবে না, তাদেরকে জনঘৃণায় পরিণত করবে, এবং তারা খুব দ্রুত মানুষের থুতুতে পরিণত হবে, এবং ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজকে আমি গতকাল দেখলাম যে একটা প্রোগ্রাম হয়েছে, নতুন একটা দল হয়েছে, সেই দলে বিকাশ নূর সাহেব ছিলেন, এবং তিনিও এই পার্টির এই অন্যায়, এই অশালীন, অশ্রাব্য, বর্বর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলছেন। সেখানে মান্না সাহেব ছিলেন, তিনি এগুলা নিয়ে কথা বলছেন। এটা একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবং এটাও বলা হয়েছে যে এইভাবে গালিগালাজ করলে এটার একটা মামলা করা যায়। অর্থাৎ দেশটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? ওরা বুঝতে পেরেছে যে আসলে ওদেরকে এখন বাঁচার কোনো পথ নেই। জনগণ যেভাবে চারদিক দিয়ে ঘিরে ফেলছে, দেখুন ওরা এখন কান্না করছে, আমাদের পিটাচ্ছে, পুলিশ আসছে না। আরে ভাই, তুমি একটু ভাবো না, 5 আগস্টের পরে তোমরা যখন এরকম আওয়ামী লীগকে মেরেছো, পুলিশ আসলে পুলিশকেও তোমরা মেরেছো, তখন তোমরা বলেছিলে এটা মব, এটা জনগণের অধিকার। তো এখন তো তোমরা সেই অধিকার ভোগ করছো। দিন যতই যাবে সে অধিকার আরো কঠোরভাবে তারা ভোগ করবে। এবং এক সময়ে আমাদের চাটগাঁয়ে ভাষায় একটা কথা আছে, লাথির কাঠটল, অর্থাৎ যে কাঁঠালগুলো পাকায় না, ওদেরকে লাথি দিয়ে পাকাইতে হয়। ওদের এখন সেই সময়টা বোধহয় চলে আসছে।
এই সময়টা আসার কারণে ওদের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে, ভয়ঙ্কর কম্পন। এই কম্পনের জায়গা থেকে ওরা কোথায় কখন কি কথা বলবে, কার কথা বলবে, এটাই বুঝতে পারে না। আমি গতকাল দেখলাম জনাব রিজভী সাহেব, একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, তিনি বলছেন যে জিয়াউর রহমান নাকি আপনার কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। আরে ভাই, নজরুল ইসলাম মারা গিয়েছেন 29শে অগাস্ট 1976 সালে। জিয়াউর রহমান বন্দুকের নলের বুকে ক্ষমতা দখল করলেন 77 সালে। এর আগে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 79 সালে মৌলানা ভাসানী জিয়াউর রহমানকে বলেছিলেন যে আমি আপনার হাতে ধানের শীষ তুলে দিলাম। আমি ভাই এত ক্ষমতা জিয়াউর রহমানের, আমি ভাই পাগল হয়ে গেছি যে উনি মরার পরে উনি 79 সালে জিয়াউর রহমানকে মৌলানা ভাসানী কবর থেকে উঠে এসে ধানের শীষ উপহার দিচ্ছেন। উনি 76 সালে আবার মরার পরে কবি নজরুল ইসলাম 77 মানে জিয়াউর রহমানের হাত থেকে নাগরিকত্ব নিচ্ছেন। ভাই এই দলটা এটা কি, আমি মানে এই যে ক্ষমতা, জিয়াউর রহমানের যে ঐশ্বরিক ক্ষমতা, আমার মনে হয় না যে পৃথিবীতে এরকম ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন আর কোনো রাজনীতিবিদ আছে, অথবা ইভেন আধ্যাত্মিক কোনো পুরুষ আছে কিনা আমার সন্দেহ। তো এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আপনি কিন্তু পাগল না হয়ে কোনো পথ থাকবে না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের একটু মতামত নিয়ে নিই। যে শেখ হানিফ বলছেন রাজাকারের নাতিপুতিদের শুরু হয়েছে, জনগণ শেখ হাসিনা আসবে শুনেছি, ধন্যবাদ। আক্তার জামান বলেছেন আজকে সারাদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির, আচ্ছা, বিভিন্ন শিক্ষা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, মানে অনেক জায়গায় কিন্তু ছাত্রদল ছাত্র শিবির মারামারি হচ্ছে, মেগা সিরিয়াল মঞ্চস্থ হচ্ছে, কোথাও এখনো চলছে। আচ্ছা, কোথাও এখনো চলছে। আমার আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক আহত হয়েছেন, সেখানে শেখ হাসিনা আসবে এই কথা শুনে ভোট বাহিনী ঘুম নেই। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। নাসিরুদ্দিন পাটোয়ারি, হজরত আলী অনেকদিন পরে। নাসিরুদ্দিন পাটোয়ারি কি কানা দাজ্জাল হয়ে গেল নাকি? না, মানে এটা আমরা বলবো না। লিখে রাখুন, হাসু আপা আগামীকাল চেহারা দেখাবে না। না, শেখ হাসিনা আগামীকাল তো ভার্চুয়াল মিটিং, অডিও মোহিত সাহেব, উনি ওই যে ফিজিক্যালি হয়তো সে ভার্চুয়ালি মানে ভিডিওতে আসবেন না। জি, এটা তো স্বাভাবিক ব্যাপার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে মেহনতি মানুষের। জি, অনেক ধন্যবাদ। অনেক কথা অনেকে বলছেন। জি, তবে বিদ্যুৎ গ্যাস নিয়ে এইখান থেকে আমরা একটু দুই লাইন এটা বলতে পারি, তারপর সাজিয়ে বলার বিষয়টা আসবো। এই যে রংপুরে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আধা ঘন্টা লোডশেডিং একদিভাবে চলছে প্রতিদিন। এই বিদ্যুৎ আর গ্যাসের খুব একটা সংকট চলছে প্রতিদিন। একটু যদি এটা বিদ্যুতের সংকট তো থাকার কথা না। আমি সোশ্যাল মিডিয়ায় একটা বিদ্যুৎ আসার একটা দোয়া দেখলাম, বিদ্যুৎ আসার দোয়া, তারপর আপনার পেট্রোল পাম্পে তেল পাওয়ার দোয়া। সেই দোয়াটা পড়েন যে ঢাকা না দিল্লি স্লোগান দিতে হবে, হ্যাঁ, তারপর এইসব স্লোগান গুলো দিয়ে তা নাকি দোয়াটা পরে ফুদিলে বিদ্যুৎ চলে আসতেছে, ফুদিলে গাড়িতে তেল ট্যাঙ্কি ভরে যাচ্ছে। সুতরাং বিদ্যুৎ দরকার কি? আপনাদের তো দরকার যে 7 সিস্টার দখল করা। 7 সিস্টার দখল করলে তো বিদ্যুৎ বলেন, তেল বলেন, সব সোনা বলেন, বাংলাদেশ তো ভাসবে। ইসমাইল সাহেব, রাষ্ট্র চালনা এত সোজা না। এই যে প্যাথোলজিক্যাল লায়ার সম্রাট, কিং অফ দ্য লায়ার, 26 লক্ষ ভারতীয় আবিষ্কারক জনাব আসিফ নজরুল সাহেব বলেছিলেন 26 লক্ষ ভারতীয়। তিনি কিন্তু মুখ ফসকে ভিলেনের মতো একটি সত্য কথা বলেছেন যে 15টি বছর ধরে শেখ হাসিনাকে এত সমালোচনা করলাম, চেয়ারে বসে বুঝছি আসলে রাষ্ট্র চালানোর কথা কঠিন। বঙ্গবন্ধু কন্যা কিভাবে 3000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বাংলাদেশকে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় উপনীত করেছিলেন, এগুলো এখন ভাবতে হবে। অনেক সমালোচনা করেছিল, সেটা এখন কোথায়? সেই বিদ্যুৎ এখন কোথায়? এটা একটা ভাইটাল প্রশ্ন। বিষয়টা হচ্ছে কি, বিদ্যুৎ তো আপনি একটা ফ্যাক্টরি করে রাখলে তো বিদ্যুৎ তো আসবে না। বিদ্যুৎ প্রডিউস করার জন্য আপনাকে সেখানে অন্যান্য উপাদানগুলো সরবরাহ করতে হবে, আর অন্যান্য যে উপাদানগুলো দরকার সেগুলো সরবরাহ করার জন্য টাকারও দরকার হবে। এখন আপনি ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা কে ক্ষমতাচ্যুত করার 2 বছর হয়ে গেল। এই 1.5 বছরের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার হার বেড়েছে 54%। যে আপনি বিদ্যুৎ কিনবেন কি দিয়া? টাকাটা তো সব সুইস ব্যাংকে চলে যাচ্ছে। আর আপনি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারির একটা প্রসঙ্গ এনেছিলেন, একজন দর্শক এনেছে। তো এখানে একটা কথা অনেকে বলছেন যে বিদ্যুতের যে কন্টিনিউটি থাকার কথা, যে অনেক ক্ষেত্রে অনেক কিছু নষ্ট করে দিয়েছে, অনেক কিছু কন্টিনিউ করে নাই, অনেকের সাথে বিদ্যুতের ব্যাপারে কথা বলে নাই, অনেক কিছু উদ্বোধন করে নাই, নানান প্রক্রিয়ায় বিদ্যুতের অবস্থাটা এখন খুব মানে নাজুক অবস্থার মধ্যে আছে। আরেকদিকে আছে গ্যাস সংকট। আপনার চট্টগ্রামে গ্যাস সংকট বেশি হচ্ছে। সো বিদ্যুৎ নিয়ে নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়া হয়নি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও নানান ধরনের টালবাহানা করা হয়েছে, যেটা আরো আগে উদ্বোধন হওয়ার কথা, সেটাও হচ্ছে না, যেই কারণে বিদ্যুতের এইসব ঘাটতি আর ভুয়া বিল নাকি জনগণ অতিষ্ঠ। যাই হোক, এই ব্যাপারে আমরা বলবো না, আপনি ইয়ের কথা বলবেন। ছাত্রদল ছাত্র শিবির হঠাৎ এই গত 2 দিনে। আমি ওটা নিয়ে আসছি, আমি বিদ্যুতের প্রসঙ্গটা বলি। সেটা হচ্ছে কি, আপনি অবশ্যই যে বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ প্রোডাকশন করার জন্য তো গ্যাস সংকট একটা বিষয়। এখন আপনি আমাকে বলুন, অথবা এই সরকার এবং তার পূর্ববর্তী সম্রাট ইউনূসের সরকারকে একটু প্রশ্ন করুন যে গত 2 বছরে আপনারা গ্যাস উৎপাদন করার জন্য অথবা নতুন গ্যাস ক্ষেত্র খনন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। আপনারা তো চুক্তি করেছেন যে এলএনজি আমরা 3 গুণ দামে আমেরিকা থেকে কিনবো, কম দামে কিনবো না। তাহলে আপনি গ্যাস কোথায় পাবেন? বিশাল। তাহলে আপনি বিদ্যুৎ পাবেন কোথায়, গ্যাস কোথায় পাবেন? এখন আপনি আগে থেকে একটা আইন করে ফেলেছেন, চুক্তি করে ফেলেছেন যে আমি 10 টাকার জিনিস 15 টাকায় কিনবো, 10 টাকায় কিনবো না। তা আমার তো 10 টাকায় কেনার পয়সা নেই, 15 টাকায় কিনবেন কোথেকে? তাহলে আপনি গ্যাস যদি নাই পান, আপনি বিদ্যুৎ কি দিয়ে বানাবেন? এক, এই গত 2 বছরে বাংলাদেশে আওয়ামী নিধন ছাড়া এটা ভালোভাবে করছে। আর কোন কাজে মব সম্রাট দখলদার ইউনূস সরকার এবং সন্ধ্যাকালীন জনাব তারেক রহমানের সরকার কোথায় কি কাজ করেছেন আমাদেরকে একটি প্রমাণ দেন। বলা হয়েছিল না যে 2টি পদ্মা সেতু হবে, তুড়ি মারলে যেন পদ্মা সেতু বেরোবে? কোথায় কি হচ্ছে? কোথায় একটা ইট বিছানো হচ্ছে? কোথায় একটা নতুন গ্যাস ক্ষেত্র উদ্বোধন করা হচ্ছে অথবা খনন করা হচ্ছে? কোথায়? শুধু আওয়ামী নিধন করলেই, ভারতের বিরুদ্ধে স্লোগান দিলে কি অটোমেটিকলি গ্যাস চলে আসবে? এই জন্যই তো এখন পোলাপান আবিষ্কার করেছে যে এতবার ভারত না ঢাকা না দিল্লি স্লোগান দেন, এতবার আমি কে তুমি কে রাজাকারের নাম না, এখানে আরেকটা স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, কাঁচামরিচ কাঁচামরিচ স্লোগান দেন, অটোমেটিকলি সব হয়ে যাবে। এত সোজা না। এখন আপনি আসুন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি বিষয়টা আসলে হচ্ছে কি, মানে একটা জিনিস আল্লাহর অশেষ রহমতে এই দেশের মানুষ হাতে নাতে ফল পেয়েছে, হাতে নাতে। সেটি হচ্ছে এই দীর্ঘদিন নানাবিধ কারণে বাংলাদেশের বিশেষ করে ধর্মভীরু মানুষ যারা, তাদের মধ্যে এবং ধর্মভীরু ছাড়া যারা একটু লিবারেল মানুষ ছিল, তাদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে বাংলাদেশের তুলনামূলকভাবে জামাত একটা ভালো মানুষের দল, সৎ মানুষের দল, তারা চুরি চামারি করে না, তারা চরিত্রবান। যে কোনো কারণে হোক, এটা আওয়ামী লীগ বিএনপির ব্যর্থতার কারণে হোক, সেটা কিন্তু এস্টাবলিশড হয়ে গিয়েছিল। এবং আরেকটা জিনিস তো তারা শুরু থেকে প্রতিষ্ঠা করেছিল যে তারা ক্ষমতা গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু আল্লাহ রহমতে হচ্ছে এই জায়গায় 26-এর নির্বাচনের আগের থেকে মানুষ দেখা শুরু করলো জামাতের ইসলাম কি আর মদিনার ইসলামটা কি। মদিনার ইসলাম আল্লাহকে পাওয়ার জন্য কি বলেছে, জামাত ইসলাম আল্লাহকে পাওয়ার জন্য কি বলেছে, বেহেশত পাওয়ার জন্য কি বলেছে। দেখা যাচ্ছে ওরা সকাল বিকাল দুপুর সন্ধ্যা অহর্নিশ বেহেশত বিক্রি করতেছে। কিসের বিনিময়ে? শুধু পাল্লায় ভোট দেওয়ার বিনিময়ে। অবস্থা এমন গিয়ে দাঁড়ালো, আপনার খুলনা অঞ্চলের কি দাস ওই জামাতের এমপি ইলেকশন করলেন, হ্যাঁ, হিন্দু ভদ্রলোক, মানে সেও কিন্তু বেহেশতের টিকিট বেচা শুরু করলো। তারপরে তো আরেকজন তো আমার এলাকার এমপি তো মাশাআল্লাহ এমন ক্ষমতাশালী হয়ে গেল যে আমি বললে সূর্য দাঁড়ায় থাকবে, আমরা তোমরা চিনতে পারো না, আমাকে তোমরা চিনতে পারো না। হ্যাঁ, তারপরে এমন বাবর ইসলাম বললো যে যাহা রোজা তাহাই পূজা, যিনি কৃষ্ণ তিনি মোহাম্মদ। বুঝেন, এইটার মাধ্যমে মোটামুটি অবস্থা এমন জায়গায় গেল, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, যার অনেকগুলো আরবি বই বিশ্বের নানা ইসলামিক দেশে পড়ানো হয়, বাইতুল মোকাররম মসজিদের খতিব জনাব মালিক সাহেব, তিনি প্রকাশ্যে খুতবার মধ্যে বললেন যে ইসলাম নাম থাকলে ইসলাম হয় না, এদের ভোট দেওয়ার দরকার নেই। মানে কি পরিমাণ সংক্ষুব্ধ হয়েছিল আলেম সমাজ, যারা সত্যিকার অর্থে মানে দিনের প্রকৃত আলেম, তাদের মধ্যে কি পরিমাণ একটা ক্ষোভ জমা হয়েছিল। এটা ভোটের মাধ্যমে আমরা দেখেছি জামাতে ইসলাম এবং মদিনার ইসলামের পার্থক্যটা। এখন ওরা ক্ষমতায় যাওয়ার পরে ওদের যে রাজনৈতিক সততা আমরা দেখলাম অসাধারণ। যেমন ধরেন, ওদের এমপি বলছেন যে টিয়ার কাবিকা যেগুলো গরিব মানুষের এতিমের, সেগুলো তারা নিয়ে আসে তার কন্যা নামে। তাও কি একবার না, 2 বার। জামাতের আরেক জায়গার আমির একজন মৃত ব্যক্তির বেতন খাচ্ছে 20 বছর যাবত, 20 বছর যাবত তার বেতন দলে খাচ্ছে আমাদের একটা থানার আমির। কি সততা! তারপরে ওরা এত বেশি জনদরদি, নিজেকে এত বেশি জনগণের জন্য উৎসর্গ করেছে, পার্লামেন্টে গিয়ে বলছে মাননীয় স্পিকার আমার বাসায় পর্দা নেই, আমার বাসায় ওয়াশিং মেশিন, এগুলো দিতে হবে কারণ আমি তো পার্লামেন্ট মেম্বার হয়েছে। তারপরে ওদের, আমরা মনে করতাম ওরা অনেক বেশি মেধাবী, ওদের মেধার একটা অসাধারণ লক্ষণ আমরা দেখলাম যে ওদের পার্লামেন্ট মেম্বাররা যখন পার্লামেন্টে বক্তৃতা করেন, রাশমিকা মান্দানার বয়ফ্রেন্ড বলছে যে
9 লক্ষ কোটি টাকার বাজেট কেন, বেশ বড় জোরে 600 কোটি টাকা হয়ে যায় না, হয়ে যায়। তারপরে কালকে দেখলাম যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, স্পিকার বললো যে বিলটি তো স্বরাষ্ট্রমন্ত্রী তোলেননি, এটা তো ডাকু টেলিযোগাযোগ মন্ত্রী তুলেছেন। তখন বললো যে ও মানে এর মাধ্যমে কিন্তু জনগণ মাশাআল্লাহ তাদের মানে জ্ঞানের গভীরতাও কিন্তু বুঝে ফেলেছে। আচ্ছা, তারপরে ওরা যে কি অসাধারণ চরিত্রবান, এটার কোনো তুলনা নেই। মানে ওদের চরিত্র এত ভালো যে মুফতি নজরুল এই বছর তিনবারের হ্যাঁ হ্যাঁ, তিনি যখন তার কিশোরী বান্ধবীকে নিয়ে ধরা পড়লেন তখন বলা হলো যে এটি এআই দিয়ে তৈরি করা। আর ডাকসুর জিএস ফরহাদ সাহেব বললেন এটা তার দ্বিতীয় স্ত্রী, যারা তার দ্বিতীয় স্ত্রীর এই ভিডিও ভাইরাল করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। আমি কিন্তু আনা উচিত, আমি কিন্তু ফরহাদের এই বক্তব্যের সাথে 100 ভাগ একমত। আমার দ্বিতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী অথবা ইভেন আমার গার্লফ্রেন্ডের সাথে যদি আমার পার্সোনাল কোনো মোমেন্ট থাকে সেটা কিন্তু ভাইরাল করার অধিকার নৈতিকভাবে কারো নাই, ওদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু ওমা 2 দিন পরে দেখলাম জামাত ইসলাম তাদের এই প্রিয় নেতা মজলিসের শুরা সদস্য তাকে বহিষ্কার করলো। কেন করলো? বলে যে আসলে এটা তার দ্বিতীয় স্ত্রী নয়, কি এটা তার অবৈধ সম্পর্ক। ওকে, ভেরি গুড, তাহলে এটা অবৈধ সম্পর্ক প্রমাণ হলো। তাহলে যারা আপনার দলের ইমেজ ক্ষুণ্ণ করলো, যে সমস্ত নেতারা ফেসবুকে বললেন ডাক্তার ভিপিজি সহ অনেকেই এটা তার দ্বিতীয় স্ত্রী, এটা এআই দিয়ে তৈরি, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নিলেন না, নিলেন না। আচ্ছা, তারপরে আবার বললেন যে আপনি এটা উনি অবৈধ সম্পর্ক করেছে। অবৈধ সম্পর্ক যদি করে থাকে, আপনি তো কোরআনের আইন চান, তো কোরআনে তো বলা হয়েছে যে কোনো বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ শারীরিক সম্পর্কে মিলিত হয় তাকে কোমর পর্যন্ত মাটিতে ফুতে পাথর মেরে নিক্ষেপ হত্যা করা হবে। আপনি সেটা করলেন না কেন? আপনি সেটা বিচারের ভার ছেড়ে দিলেন হাসরের ময়দানে আল্লাহর খাতিরে। তা আপনি আপনার নেতার জন্য হাসরের ময়দানে আল্লাহর বিচার করার জন্য ছেড়ে দিলেন, অন্যদের জন্য আপনি হাঁটু আপনার কোমর পর্যন্ত মাটিতে ফুতে আপনি পাথর মারবেন। এইটাও কিন্তু মানুষ দেখলো। আচ্ছা, এটা গেল নারী। কারণ এর মধ্যে দেখেন মাশাআল্লাহ ওদের কি চরিত্রবান। ওদের শহীদুল্লাহ হলের এজিএস এর রুমে 2 সমকামী। ওদের ডাকসুর জোবাইয়ের যে অসংখ্য শিক্ষককে অপমান করেছে সে হিজরাতের প্রেমে মশগুল, কিন্তু তাদের টাকা দেয়নি। এই যে ওদের অসাধারণ চারিত্রিক গুণাবলী, এটা কিন্তু মানুষের কাছে আজ স্পষ্ট হয়েছে। স্পষ্ট হওয়ার কারণে আমি যেটা মনে করি, যেমন ওরা তো আসলে ওই জামাতের যে হিন্দু পার্লামেন্ট মেম্বার, ওনার একটা বক্তব্য দেখলাম, আমি জানি না এটা ভিডিও মানে ফটো কাট কিনা, তিনি বলেছেন জামাতের সবাই খুব ভালো, তবে ওদের সেক্স একটু বেশি হওয়ার কারণেই ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশটা সুন্দর রাখার জন্য, যে টিএসসি তে আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের বন্ধুরা একসাথে আড্ডা মেরেছি, হ্যাঁ, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা, সেখানে তারা কি করলো, একটা ফিমেল জোন করলো। কারণ ওদের তো সেক্স বেশি, ফিমেল দেখলে তো ওরা আর হোশ থাকে না, কোন সময় কি করে না করে, জন্য আলাদা জোন করে দিল। তা আমার যেটা মনে হয় ওখানে ওদের একটা গে জোন করা দরকার, তাহলে কিন্তু অন্তপক্ষে পুরুষ যারা এটা চায় না তারাও কিছুটা নিজেদেরকে রক্ষা করতে পারবে।